আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে মাইক্রোসফট অফিস ওয়ার্ড কেমন ভাবে ওপেন করব? স্নেহাশিস প্রধান। স্টার্টে এলে, স্টার্টে আসার পর স্টার্টে ক্লিক করার পর অল প্রোগ্রামস বা প্রোগ্রামস যা থাকবে সেখানে এলে আসার পর কি মাইক্রোসফট অফিস, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস, ওখানে এলে আসার পর মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, ঠিক আছে? মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এটা অনেকদিন অনেকে ভুলভাল অফিস এক্সেল ফেক্সেল এই সমস্ততে ক্লিক করে দিচ্ছিল। এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এখানে ক্লিক করুন। কেমন? আচ্ছা, আরও একটা পদ্ধতি বলেছিলাম, স্টার্ট বা এখানে রানে আসবে, রানে আসার পরে যে সার্চ বা রান যে এরিয়াটা থাকবে ওখানে টাইপ করবে উইনওয়ার্ড উইথাউট স্পেস, কোনো স্পেস থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, স্টার্ট বা রান এখানে আসবে, এসে লিখবে কি উইনওয়ার্ড, উইনওয়ার্ড লিখে এন্টার হলো। আচ্ছা, তো আমরা কুইক অ্যাক্সেস টুলবার বা অফিস বাটন বা ট্যাব, রিবন, এগুলো সম্বন্ধে মোটামুটি এগুলো নিয়ে এগুলো আমরা জেনেছি, পরিচিত হয়ে গেছে এগুলোর সঙ্গে, তাই তো? আর রুলারের সঙ্গে পরিচিত হয়েছি, স্ক্রল বার, এগুলোর সঙ্গে মোটামুটি পরিচয় আমাদের পরিচয় হয়ে গেছে। ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আন্ডারলাইন কালার চেঞ্জ, আন্ডারলাইন স্টাইল চেঞ্জ, এগুলো মোটামুটি আমরা দেখেছি। আর আচ্ছা, এরপর দেখো এই যে ABC লেখা আছে না, এটা হচ্ছে স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু এর কাজ কি? লেখার মাঝখান থেকে লাইনের জন্য। কেমন? ধরো আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে দেখো আমি সাইজটা বাড়ালাম, লেখার সাইজ বাড়াচ্ছি, এখানে আমার কত ডিফল্ট সাইজ থাকে 11, এটা পরীক্ষায় খুব পড়ে যে ডিফল্ট ফন্ট সাইজ কত। ডিফল্ট মানে কি? যেটা তুমি অ্যাপ্লিকেশনটা ওপেন করার সঙ্গে সঙ্গে যেটা পাও সেটা হচ্ছে ডিফল্ট। আমি যখন দেখো অ্যাপ্লিকেশনটা অফিস ওয়ার্ডটা ওপেন করছি, স্টার্ট, এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আছে, ওখানে ক্লিক করে দিলাম। দেখো এখানে কি আছে, ডিফল্ট ফন্ট হচ্ছে ক্যালিব্রি, আর ফন্ট সাইজ হচ্ছে 11। মানে আমি যখন প্রথম ওপেন করবো, ওপেন করার পর যখন লিখবো, ফন্ট সাইজটা কত থাকবে? 11 থাকবে। আর কোন ফন্টে লেখা হবে, স্টাইলটা কি হবে? ক্যালিব্রি। এটা পরীক্ষায় আসে। ডিফল্ট ফন্ট কোনটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর ক্ষেত্রে? ডিফল্ট ফন্ট কোনটা? ফন্ট সাইজ কত? মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডিফল্ট ফন্ট সাইজ কত? ডিফল্ট ফন্ট সাইজ কত? 11, ঠিক আছে? এবার এটাকে তোমরা তো জানো, এখানে লিস্টটা, এখান থেকে লিস্ট থেকে মানে বাড়িয়ে নিতে পারি, অথবা এখানে টাইপ করে দিতে পারি, ঠিক আছে? দেখো আমি তো ধরো এখানে লিখলাম ইয়েস, তারপর ধরো আমি নো লিখবো, আমি এখানে একটু সাইজটাকে বাড়াবো, তো তুমি কি করলে? আবার এখানে গিয়ে এটাকে ধরে বাড়াতে অনেকটা টাইম লেগে গেল। তো আমরা কি হয় সাধারণত শর্টকাট কি ব্যবহার করি? সিটিআরএল শিফট আর গ্রেটার দেন, সিটিআরএল শিফট গ্রেটার দেন, দেখেছো অনেক বড় হয়। সিটিআরএল শিফট লেস দেন করলে কমে যাবে, সিটিআরএল শিফট গ্রেটার দেন করলে বাড়বে, সিটিআরএল শিফট লেস দেন করলে কমে যাবে। হয়েছে? দেখো 18 হয়ে গেল। এখানে যে ফন্ট সাইজ দেখতে পাচ্ছ, আমার কার্সার পয়েন্টারের নিচেই দেখাচ্ছে।
ওই একটা পপ আপ দেখাচ্ছে, ফ্রন্ট সাইজ সিটিআরএল প্লাস শিফট প্লাস পি। ঠিক আছে, সিটিআরএল প্লাস শিফট প্লাস পি দিলে ফ্রন্ট সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকলো। এবার ধরো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্ট্রাইক থ্রু এটাতে ক্লিক করলাম। স্ট্রাইক থ্রু এর কাজ কি? লেখাটা দেখলেই বুঝতে পারবে, লেখার মাঝখান থেকে একটা লাইনের জন্য। দেখো বুঝতে পারলাম। আবার এটা কোথাও কোথাও স্ট্রাইক থ্রুকে স্ট্রাইক আউটও বলে, কোথাও কোথাও স্ট্রাইক থ্রুকে স্ট্রাইক আউটও বলে। কেমন? আচ্ছা, তো এটা আমরা দেখলাম যদি আমরা সিঙ্গেল লাইন চাই। আচ্ছা, স্ট্রাইক থ্রু নিয়ে আরও অনেক কাজ হতে পারে। যেমন ধরো একটা কাজ দেখি, আমি ধরো একটা আন্ডারলাইন সেট করলাম, স্ট্রাইক থ্রুটাকে তুলে দিই, স্ট্রাইক থ্রুটাকে তুলে দিলাম, আন্ডারলাইনে ক্লিক করলাম, ধরো একটা আন্ডারলাইন নিলাম, ধরো একটা কালার নিলাম, ধরো রেড আন্ডারলাইন কালার। আগের দিনে বলেছিলাম কেমনভাবে আন্ডারলাইন কালার নিতে হয়। আন্ডারলাইন কালার ধরো আমি রেড নিলাম, দিয়ে ট্যাব প্রেস করলাম, ধরো এখানে লিখলাম। আচ্ছা, এবার আন্ডারলাইনটাকে তুলে দিই, সিটিআরএল ইউ, আবার আন্ডারলাইনটা নেব, আচ্ছা এবার আন্ডারলাইনটা তুলে দিচ্ছি। একই কাজটা ধরো আমি স্ট্রাইক থ্রু নিয়ে করব। এই স্ট্রাইক থ্রুতে এলাম, ট্যাব 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 ট্যাব, এগুলো ট্যাব প্রেস করছি। হ্যাঁ, আচ্ছা স্ট্রাইক থ্রুটাকে তুলে দিই, দেখেছো পার্থক্যটা? বুঝতে পারছো? আন্ডারলাইন হলে এই জিনিসটা নিচের দিকে আসবে, যখন তুমি স্ট্রাইক থ্রু নিয়ে এই কাজটা করছো দেখো লাইনটা মাঝের দিকে চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা যে শুধুমাত্র সিঙ্গেল স্ট্রাইক থ্রু নিতে পারি তা কিন্তু নয়, ডাবল স্ট্রাইক থ্রু নেওয়া যায়। ডাবল স্ট্রাইক থ্রু কেমনভাবে নেবে? ডাবল স্ট্রাইক থ্রু নিতে গেলে হয় এই ফন্ট আছে, ফন্টের আন্ডারে এই কোনটাতে আসবে, এখানে ক্লিক করলে ফন্ট ডায়লগ বক্স ওপেন হবে। এই অংশটাকে বলছে শো দ্য ফন্ট ডায়লগ বক্স। এখানে ক্লিক করতে পারো, অথবা সিটিআরএল প্লাস ডি, সিটিআরএল আর ডি একসঙ্গে প্রেস করতে পারো। হলো, প্রেস করার পর এই যে দেখো ডাবল স্ট্রাইক থ্রু আছে, এর পাশে একটা বক্স আছে, এটাকে চেক বক্স বলে। যাই হোক, এখানে যখন ক্লিক করবে দেখো একটা টিক মার্ক চলে আসছে, আসছে না? এই ডাবল স্ট্রাইক থ্রু এর পাশের এই বক্সটাতে ক্লিক করবে, টিক মার্ক চলে আসবে। এবার ওকে, এবার দেখো কোনো কিছু লেখো, লেখার মাঝখান থেকে দেখো দুটো লাইন আসছে, ট্যাব প্রেস করো, দুটো লাইন। এইটা হচ্ছে ডাবল স্ট্রাইক থ্রু। ঠিক আছে, আমরা যদি শুধুমাত্র সিঙ্গেল স্ট্রাইক থ্রু সেট করতে পারি তা নয়, আর ডাবল স্ট্রাইক থ্রুও সেট করা যায়। কেমন, বোঝা গেল? তাহলে এইটা গেল স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু এর পর যেটা আছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের কাজ কি? সাবস্ক্রিপ্টের কাজ ধরো তোমাকে কার্বন ডাই অক্সাইডের সংকেত লিখতে হবে। কি হবে গো কার্বন ডাই অক্সাইডের সংকেত? CO2 ও আচ্ছা, O2টা কিসের? ধরো O2,
নিচে আমি কি টুটাকে এইভাবে লিখি না, নিচের দিকে লেখা হয়, তাই তো? হুম। এটা কি তুমি বলতে পারো যে আমি এটাকে যদি সাইজ কমিয়ে দিই তাহলে হয়তো নিচের দিকে চলে আসতে পারে। তুমি ধরো টুটাকে সিলেক্ট করলে, এটা অনেকেই করে এরকম ভাবে, দিয়ে এরকম সাইজটা কমিয়ে দেয়। হ্যাঁ। হ্যাঁ, তো এটা কি এরকম ভাবে হবে না, ওটা নিচে আসবে, বেস লাইনের নিচে, বেস লাইনটাকে শিফট করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কেমন ভাবে হবে, সাইজ কমিয়ে নয়, এই যে ওটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করে বা আগে থেকে নিয়ে নিলে, ধরো আমি টুটা লিখবো, লেখার আগে এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করব। এই সাবস্ক্রিপ্টের একটা শর্টকাট কি আছে, সিটিআরএল আর ইকুয়াল একসঙ্গে ধরলাম, হয়েছে? সিটিআরএল আর ইকুয়াল, সিটিআরএল আর ইকুয়াল ধরলাম, টু লেখো, কোথায় হলো, নিচে হলো, বেস লাইনের নিচে দেখো, তাই তো? তবে হ্যাঁ, আবার কিন্তু সঙ্গে সঙ্গে ওটাকে তুলে দিতে হবে, নাহলে এরপর যা লিখবে সব ওই নিচে নিচেই হয়ে যাবে, ঠিক আছে? হয় সাবস্ক্রিপ্টে ক্লিক করো অথবা সিটিআরএল আর ইকুয়াল প্রেস করো, আবার ঠিকঠাক হয়ে যাবে। আর লেখো এইচ, এইচ, আবার সিটিআরএল ইকুয়াল, বা এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করো, দিয়ে টু, আবার সাবস্ক্রিপ্টে ক্লিক করো, ও, অথবা এটা সিলেক্ট করে করতে পারো। কেমনভাবে যদি সিলেক্ট করে করো, ধরো আমি লিখলাম এইচ টু, টু ও, এবার টুটাকে সিলেক্ট করবে, সিটিআরএল ইকুয়াল দেবে, অথবা এই সাবস্ক্রিপ্টে ক্লিক করবে, ক্লিক করলে কি হলো, এটা নিচের দিকে চলে এলো, তাই তো? তো এটাকে বলছে সাবস্ক্রিপ্ট। এর শর্টকাট কি হচ্ছে, সিটিআরএল আর ইকুয়াল একসঙ্গে ধরতে হবে, এটা পরীক্ষায় প্রচুর পড়ে। সাবস্ক্রিপ্টের শর্টকাট কি, সিটিআরএল প্লাস ইকুয়াল, ঠিক আছে? এর এত বেলা কে ঢুকছে? স্যার কত নাম্বার বলুন? প্রদীপ পাল, জ্যোতির্ময় দাস। এই তোমরা এত দেরি ঢুকছে কেন? প্রদীপ পাল আর জ্যোতির্ময় দাস। প্রদীপ পাল আর জ্যোতির্ময় দাস, এত দেরি করে ঢুকছো কেন? হ্যালো স্যার, হুম, গুড আফটারনুন। এত দেরি করে ঢুকছো? স্যার দেরি করে বলতে স্যার, মোবাইল তো নেট অন ছিল না, তাই দেখতেও পাইনি, দেখলাম যখন চলে এলাম। ওই আজকে ক্লাস ছিল, জানতো না? এটা জানতাম, ম্যাডাম বলেছিল যদি না সময় হয় তো তুমি যখন ইচ্ছে ভিডিও দেখে নিতে পারবে, বুঝলেন না? পরের দিন থেকে আর পারবে না, কিন্তু পরের দিন থেকে অফলাইন ক্লাস হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, পরের দিন থেকে অফলাইন ক্লাস, পরের সোমবার থেকে। একদম স্যার। হুম, যাই হোক, ওখানে কোনো রেকর্ড ফেকর্ডের কোনো প্রশ্ন নেই, মিস তো মিস ঠিক আছে স্যার, ঠিক আছে, অফলাইন ক্লাস স্যার মিস হবে। হবে না তো? হ্যাঁ, মনে থাকবে স্যার। গুড। স্যার রেকর্ড ক্লাসটা হলে ভালো, আচ্ছা, এখন ঘুমালে তখন দেখে দেবো, মজাই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, কিছু কিছু ভালো দিক আছে অনলাইন ক্লাসের, কিছু কিছু ভালো দিক আছে, এই যেমন তোমরা, তবে সব জায়গায় কিন্তু তুমি এই রেকর্ড ক্লাস পাবে না, সব জায়গায় কিন্তু রেকর্ড ক্লাস দেয় না। এখানে তোমরা দুটো পাও, কোথাও কোথাও হয়তো শুধুমাত্র রেকর্ড ক্লাস পাবে, লাইভ ক্লাস হয় না, আবার কোথাও লাইভ ক্লাস হয়, রেকর্ড ক্লাস দেয় না, ঠিক আছে? একমাত্র আমরাই দুটো করেছিলাম, রেকর্ড এবং লাইভ। আচ্ছা, সাবস্ক্রিপ্টের পর কি আছে, সুপারস্ক্রিপ্ট। এইটা সুপারস্ক্রিপ্টের কাজ কি, ধরো ওপরে লেখার জন্য, মানে সেই আমরা পাওয়ার লিখি না, ধরো 3 × 10⁸, তাই তো? কিসের যেন স্পিড, তোমার তো ফিজিক্সে আছে, বলো কিসের স্পিড? সিগনেই তো নামতার সিংহ, বলো। লাইটের স্পিড। কি স্যার? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তাই তো? 3 × 10⁸ ও আলোর গতি। হুম, তাহলে এখানে ধরো 8 এরকম ভাবে লিখলে তো হবে না, 8টাকে উপরে লিখতে হবে। তখন কি করবে, এই সুপারস্ক্রিপ্টে ক্লাস মানে ক্লিক করবে, ক্লিক করে এটা 8 লিখবে। হ্যাঁ, আবার কিন্তু তুলতে হবে, তুলে দিতে হবে, নাহলে কিন্তু সবার উপরে লেখা হবে, তাহলে এটা না তুললেই সব যা খুশি লিখবে, তারপর আবার দেখবে উপরে লেখা হবে।
তো এটা একবার অ্যাক্টিভ করে লিখে আবার কিন্তু ডিঅ্যাক্টিভ করে যাবে। ঠিক আছে, এটারও একটা শর্টকাট কি আছে, তুমি ওই যে সিটিআরএল আর ইকুয়ালটাকে ধরেছিলে না, সিটিআরএল আর ইকুয়ালটা ধরেছিলে, এবার সিটিআরএল শিফট আর ইকুয়ালটাকে ধরবে, দেখবে ওপরে হয়ে যাবে। কি বললাম, সিটিআরএল আর ইকুয়াল ধরে কি করেছিল, সাবস্ক্রিপ্ট। এবার সিটিআরএল শিফট আর ওই ইকুয়ালটাকে ধরবে, ওই ইকুয়াল কিটাকে, দেখবে সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে। হয়েছে, সাবস্ক্রিপ্টের পাশে যেটা থাকে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটা উপরের দিকে লেখার জন্য। ঠিক আছে, সাবস্ক্রিপ্টটা নিচে, বেস লাইনের নিচে, আর সুপারস্ক্রিপ্টটা বেস লাইনের ওপরে। স্যার পরীক্ষায় কোনগুলো পড়ে একটু বলে দেবেন, তাহলে সেগুলোই শুধু নোট করে নেব। ওই এই তো আমি বলতে, সেগুলো নোট করবে কি, সবগুলো নোট করবে, এই তো আমি বলতে বলতে যাচ্ছি। এটা পড়ে সুপারস্ক্রিপ্ট, কোনটা সুপারস্ক্রিপ্ট কাকে বলে, এরকম চারটা অপশন থাকবে তোমাদের। এবার বলেছি বলে আপনি সবই বলবেন যে পড়ে, তাতে লিখি। না না না, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এই দুটো প্রশ্ন আসেই। ঠিক আছে, তোমাকে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। কয়েকটা প্রশ্ন একদম কমন, মানে তোমাদের 80% এই প্রশ্নটা আসবেই আসবে। এক হচ্ছে ডিফল্ট ফন্ট সাইজ, এই সুপারস্ক্রিপ্ট ঠিক আছে। সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, বা বোল্ড ইটালিকের শর্টকাট কি, এগুলো আসেই আসে, একদম কমন আসবেই 80%। তোমাদের কিন্তু সবার প্রশ্ন সেম হবে না, জানো তো, কি? সবার প্রশ্ন সেম নয়। যেরকম বিভিন্ন ব্যাংকের পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় থাকে না, অনেক রকম অনেকগুলো সেট থাকে, ওই সব সেটগুলোকে মিশিয়ে দেওয়া হয়। ধরো এক একটা সেটে 60টা করে প্রশ্ন, এবার এরকম ধরো 10টা সেট আছে, এবার তার মধ্যে থেকে কার কাছে কোন কোন প্রশ্নগুলো যাবে 60টা সেটা যায় না। তোমার দেখবে তোমার পাশে যে আছে তার সঙ্গে হয়তো তোমার বড় জোর 10টা মিললো বা 15টা মিললো, বাদ বাকিগুলো আর মিলবে না। সেটা মিললেও একই নাম্বার তো হবেই না, মানে সিরিয়াল নাম্বার একই থাকবে না, বুঝতে পারলে? স্যার কমন পাবো? হ্যাঁ কমন তুমি। পরীক্ষার ব্যাপার আছে, আগে পরীক্ষা অন্যরকম হতো, এখন রাজ্য সরকার নিজে পরীক্ষা নেয়। মোটামুটি একটু পড়াশোনা না করলে ভালোই ফেল টেল করে। স্যার গায়ে আপনি থাকবেন তো? আমি থেকে কিছু করতে পারবো না, এখানে দেখতে পাচ্ছ না সিসিটিভি লাগানো আছে। সিসিটিভি থাক না স্যার, আপনি হেল্প করলেই আমরা চলে যাবো। কি করে করতে পারবো, ক্যামেরা লাগানো আছে, কিচ্ছু হবে না। যা তুমি তোমার মেশিনে বসবে, ওই 1 ঘন্টা তোমার, তুমি যা খুশি করবে, ব্যাস। তার আগে বলে দেবো কেমন ভাবে স্যার পরীক্ষা, ক্যামেরা তার আগে বলে দেবো কেমন ভাবে পরীক্ষা দিতে হয়, কি করতে হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, একটু মানে পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেই পাস করে যাবে, আর ভালো নাম্বারও পেয়ে যাবে, অসুবিধা নেই। শুধুমাত্র যে পাসের টার্গেটে থাকবে আমি ওই 30% 40% পেয়ে পাস করবো না, 80%-এর উপরে না থাকলে এখন মানে সার্টিফিকেটে কোনো দামই থাকবে না। ঠিক আছে, আর সব থেকে বড় কথা, এখন আর কেউ সার্টিফিকেটের জন্য শিখতে আসে না, কারণ সার্টিফিকেট অনেকেরই আছে। এখন দেখবে প্রত্যেকটা কোম্পানি বা যে কোনো জবের ক্ষেত্রে তোমার কিন্তু কম্পিউটার টেস্ট বা স্কিল টেস্ট করে নেয়, সেখানে দেখে নেয় তুমি কতটা কাজ জানো। সার্টিফিকেট তো থাকতেই হবে, তার সঙ্গে তোমাকে কিন্তু কাজটাও জানতে হবে। এমন না আমি শুধু সার্টিফিকেট নিয়ে চলে গেলাম, কাজ পেয়ে গেলাম, এরকম নয় কিন্তু। এখন আর নেই, আগে হয়তো অনেক হয়েছে, এখন আর নেই, বুঝতে পারলাম? তো সেক্ষেত্রে কিন্তু কাজগুলো তোমাকে শিখতে হবে, কিচ্ছু করার নেই। আর হ্যাঁ, আরেকটা জিনিস দেখতে হবে, ওই যে আমি একটা সবসময় বারবার বলি, মেশিনে কাজ করছো মানে তোমাকে দেখতে হবে তুমি কত কম সময়ে বেশি কাজ কম পরিশ্রমে করতে পারবে, সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এই যে একটা কাজ 2-3 রকম প্রসেসে, শর্টকাট কি ব্যবহার করে, ক্লিক করে, সব কিছু দেখিয়ে দিলাম, বা কুইক অ্যাক্সেস টুলবার ব্যবহার করে করা যায়। তোমাকে দেখতে হবে কোনটা করলে আমি খুব তাড়াতাড়ি করবো। শর্টকাট কি যদি তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাট কিতে করবে। যদি দেখো যেটা শর্টকাট কির থেকে টুলে ক্লিক করে কাজটা তাড়াতাড়ি হচ্ছে, টুলে ক্লিক করবে। ঠিক আছে, আচ্ছা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেখলাম। এরপরে এই যে দেখো একটা ক্যাপিটাল এ স্মল এ আছে, এইটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা কি, এখানে তুমি 5 ধরনের কেস পাবে, সেই দেওয়ানি ফৌজদারি ওই সমস্ত নয়। হ্যাঁ, এখানে হচ্ছে 5 ধরনের কেস পাবে। 1 নম্বর হচ্ছে সেন্টেন্স কেস, 2 নম্বর হচ্ছে লোয়ার কেস, 3 নম্বর হচ্ছে আপার কেস, 4 নম্বর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আর 5 নম্বর হচ্ছে টগল কেস।
এই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটাকে আরো একটা নামে বলে, এটাকে প্রপার কেসও বলে, ঠিক আছে, প্রপার কেস বলে বা টাইটেল কেসও বলে। তাহলে কি কি 5 ধরনের, হ্যাঁ এটা পড়ে কত ধরনের কেস আছে, ঠিক আছে। এবার আপনি সবই বলবেন পরে। হ্যাঁ, আরে অতগুলো প্রশ্ন ভাবতে পারছো কি কি কোথা থেকে কি প্রশ্ন দেবে আমি নিজেও জানি না। স্যার এমসিকিউ তো পড়বে, অপশন তো থাকবে, আমি বলছি চাপ নেই। আচ্ছা দেখবে তুমি, তার আগে মক টেস্টে বসবে, বুঝতে পারবে। আচ্ছা, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, আর হচ্ছে টগল কেস। এখানে এই 5 ধরনের কেস তুমি দেখতে পাবে চেঞ্জ কেসে এসে। 1 নম্বর যেটা আছে সেন্টেন্স কেস, এই কেসটার কাজ কি, ধরো তুমি সব ক্যাপস লক অন করে লিখেছো, ক্যাপস লক অন করে ধরো ইমা ডাবল স্ট্রাইক তো সেট হয়ে আছে। ধরো সব একটা লেখা টাইপ করেছো পুরোটা ক্যাপিটালে, এই দেখো আমি যে টাইপ করেছি পুরো টেক্সটটা কিন্তু আমি ক্যাপিটালে টাইপ করেছি, হ্যাঁ স্মলে লিখিনি। এবার তোমার মনে হলো যে না এটা তো ভুলভাল, সেন্টেন্সের ফার্স্ট ক্যারেক্টারটা তো ক্যাপিটাল হবে, বাদ বাকিগুলো সব স্মল হবে, মানে আমরা যেরকম জানি ফুল স্টপের পর কি হয়, ক্যাপিটাল হয়, বাদ বাকিগুলো সব স্মল হয়। তো তুমি তখন সবগুলো কি এরকমভাবে মুছে মুছে আবার করবে, তোমার এক মানে লেখা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তুমি তখন কি করবে, তখন ধরো আমি শুধুমাত্র এই এরিয়াটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এই এরিয়াটাকে আগে সিলেক্ট করে নিলাম, হলো। যদি পুরোটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কি হবে, পুরো টেক্সটটাকে যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কি করব, তুমি বলতেই পারো আমি স্যার এই হ্যাঁ সিটিআরে লে দিতে পারো। আবার যার একটু দেরি করে কাজ করতে ইচ্ছা হবে, যে একটু সময় যাক অসুবিধা নেই, সে কি করবে, এই ওর সামনে থেকে ক্লিক করে একদম শেষ পর্যন্ত নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো আমি যখন পুরোটা সিলেক্ট করব, আমি দেখি আরেকবার এই তো ওর সামনে থেকে ক্লিক করে যেটা করো, এই যে বা ধরো এই লুক পর্যন্ত সিলেক্ট করবে, তাহলে এই এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসতে পারো, বা এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসতে পারো, হয়েছে। বা পুরোটাকে করলে সিটিআরএল প্লাস এ দিলে তখন পুরোটাই সিলেক্ট হয়ে গেল। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর কি করবে, এই চেঞ্জ কেসটাতে আসবে, চেঞ্জ কেসে আসার পর এই যে প্রথম যেটা আছে সেন্টেন্স কেস, এখানে ক্লিক করবে। দেখো ও কি করছে, ফুল স্টপের পর যেগুলো আছে সেগুলোকে কিন্তু ক্যাপিটাল করছে, মানে ফুল স্টপ খুঁজছে, ফুল স্টপের পরে যেটা ও পাচ্ছে সেটাকেও ক্যাপিটাল করে দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সেন্টেন্স কেস। তারপর যেটা আছে আচ্ছা, তারপর যেটা আছে লোয়ার কেস। লোয়ার কেসের কাজ কি, ধরো তুমি পুরো লেখাটাই ক্যাপিটালে লিখেছো, যে মনে হলো যে না আমার পুরো লেখাটাই টেক্সটটাই স্মলে হবে, ক্যাপিটালে হবে, আমি স্মলে রাখতে চাই, ঠিক আছে। তখন তুমি কি করলে, ওই অংশটাকে সিলেক্ট করলে, সিলেক্ট করার পর চেঞ্জ কেসে আসবে, চেঞ্জ কেসে আসার পর লোয়ার, দেখো পুরোটাই স্মলে হয়ে গেল। ওই যে সেন্টেন্সের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল হবে তাও নয়, পুরো টেক্সটটাই যতটা সিলেক্ট তুমি করেছিলে পুরোটাই কিন্তু স্মলে হয়ে গেল। হাফ নিচে, আচ্ছা চলে আসবে। আচ্ছা এখান থেকে পোর্টাল থেকে দেখে নিলেই হবে।
আচ্ছা, তাহলে এটা কি গেল লোয়ার কেস। এবার আপার কেস। আপার কেসটা কি, একটু উল্টোটা। ধরো তুমি পুরোটাই স্মলে লিখে ফেলেছো, পুরোটাই স্মলে লিখে ফেলেছো, দিয়ে মনে হলো জানা। বা ধরো এই যে অন দ্য ইনসার্ট ট্যাব, এই লেখাটা ক্যাপিটালে হবে, ঠিক আছে? তুমি পুরোটাই আগে স্মলে লিখেছো, কিছু তুমি দেখেছো যে কয়েকটা জায়গায় শুধুমাত্র ক্যাপিটালে আছে, তো তুমি পুরোটাই আগে স্মলে লিখে গেছো। লিখে যাওয়ার পর মানে স্মলে লেখার পর কি হয়েছে, তোমার মনে হচ্ছে যে এই অংশটা ক্যাপিটাল হবে, তো এই অংশটাকে তুমি সিলেক্ট করলে। সিলেক্ট করার পর এই চেঞ্জ কেসে আসবে, চেঞ্জ কেসে আসার পর আপার কেস করে দিলে। দেখো এই টেক্সটটা তোমার ক্যাপিটালে হয়ে গেল পুরোটাই। বুঝতে পারলাম? আচ্ছা, তারপর আছে দেখো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। মানে এটা কি হবে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটাকে ক্যাপিটাল করবে। মানে ও যেখানে স্পেস পাবে, এই দেখো অনের পর একটা তো স্পেস আছে, স্পেস দিয়ে টি আছে, তারপরে দার ইয়ের পর স্পেস দিয়ে আই আছে, আবার ট্যাবের টি এর পর স্পেস দিয়ে টি আছে, তাই তো? তাহলে যেখানে ও স্পেস পাবে, স্পেসের পরের ক্যারেক্টারটাকে ও কি করে দেবে, ক্যাপিটাল করে দেবে। কি বললাম, যেখানে ও স্পেস পাবে, স্পেসের পরের ক্যারেক্টারটাকেও ক্যাপিটাল করবে। বোঝা গেল? সিলেক্ট করো, চেঞ্জ কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। টগেল কেস, টগেল কেসটা বেশ মজার। টগেল কেসটা কি, তুমি বর্তমানে যে কেসটাতে আছো তার সম্পূর্ণ বিপরীত। মানে আমি ধরো এখন বর্তমানে কি আছি, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আছি, তো এখানে কি হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল, বাদ বাকিগুলো স্মল। এই সময় যদি টগেল কেস ব্যবহার করি, যেগুলো স্মল আছে সেগুলো ক্যাপিটাল হয়ে যাবে, যেগুলো ক্যাপিটাল আছে সেগুলো স্মল হয়ে যাবে। দেখো এখানে এলাম, চেঞ্জ কেস, টগেল কেস ব্যবহার করলাম। যেগুলো ক্যাপিটাল ছিল স্মল হয়ে গেছে, যেগুলো স্মল ছিল ক্যাপিটাল হয়ে গেছে। বুঝলে? আবার ধরো সেন্টেন্স কেস ব্যবহার করেছি, আমি সেন্টেন্স কেস নিয়ে করেছি কাজ। তারপর ধরো সেন্টেন্স কেস নিয়ে কাজ করেছি। এবার ধরো আমি ওই টগেল কেস ব্যবহার করব। সেন্টেন্স কেসে কি হয়, একটা সেন্টেন্সের ফার্স্ট ক্যারেক্টার ফুল স্টপের পর যেটা থাকে সেটা ক্যাপিটাল হয়, বাদ বাকি স্মল হয়। টগেল কেসটা ব্যবহার করতে দেখো ফার্স্ট ক্যারেক্টারটা স্মল হয়ে গেছে, বাদ বাকিগুলো ক্যাপিটাল হয়েছে। মানে টগেল কেস কি, তুমি আগে যে কেসটা ব্যবহার করেছো সেখানে যেটা স্মল ছিল সেটাকেও ক্যাপিটাল করবে, যেটা ক্যাপিটাল ছিল সেটাকেও স্মল করবে। এই স্যার টগল কেসটা কিসের জন্য ব্যবহার করা হয়? ওই যে ধরো তুমি এখানে সব ক্যাপিটাল করে ফেলেছো, হ্যাঁ কিন্তু ওইরকম তো লেখা হয় না। এবার তোমার মনে হলো যে না এটা ক্যাপিটাল হবে না, এটা সম্পূর্ণ বিপরীত হবে, সব স্মলে হবে, তুমি লোয়ার কেস না ব্যবহার করে টগল কেসও ব্যবহার করতে পারো। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, তার পাশে এইটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার আমরা সেই হাইলাইটার পেন যে ব্যবহার করি না কোন একটা নির্দিষ্ট লাইনকে হাইলাইট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সেই, এটা কিন্তু লেখার কালার চেঞ্জের জন্য নয়। ধরো আমি একটা লাইন, এই যে এখান থেকে এই লাইনটা, এইটাকে আমি একটু হাইলাইট করব, তো এখানে কি করলাম, এখান থেকে ক্লিক করে এনে ধরে এনে এই পর্যন্ত ক্লিকটা এনে ছেড়ে দিলাম। এবার কি করলাম, আমি টেক্সট হাইলাইট কালারে গেলাম। এখানে কিন্তু সব কালার থাকে না, কয়েকটা কালার থাকে, 15টা কালার দেখতে পাচ্ছ, 15টা কালার পাবে। তো এখান থেকে আমি এই যে এই কালারটা নিলাম। দেখো ওই লাইনটা হাইলাইট হলো, টেক্সটটাকে হাইলাইট করলো, কিন্তু টেক্সটের কালার চেঞ্জ হলো না, লেখার কালার কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। আচ্ছা, তারপরে কি আছে, এটা হচ্ছে টেক্সট কালার।
টেক্সট হাইলাইট কালারের পর টেক্সট কালার, এটা কি হয় তুমি আগে থেকে সেট করে নিতে পারো। ধরো আগে থেকে একটা আমি কালার সেট করে নিলাম ব্লু, লিখলাম। অথবা তুমি টেক্সটটাকে সিলেক্ট করে নিতে পারো, সিলেক্ট করে এখানে একটা কালার বেছে নিতে পারো। বুঝতে পারলাম? এটাকে একটা স্টাইল বেছে নাও। কেমন? এটা হচ্ছে টেক্সট কালার, এটা টেক্সট হাইলাইট কালার, এটা হচ্ছে টেক্সট কালার। হলো? আচ্ছা, এবার যেটা আগের দিন অনেকে এই কাজটা নিয়ে করেছিল, কাজ বুলেট মানে পয়েন্ট দেওয়ার জন্য। তোমাদের যে বইটা আছে, বইটাতে 31 পেজে দেখবে একটা কাজ আগের দিন আমি করতে দিয়েছিলাম, যেখানে ওই পয়েন্টগুলো দেওয়ার জন্য বুলেট ব্যবহার করা হয়। এখানে বুলেট আছে কিন্তু বন্দুক নেই। এই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এই যে এটা হচ্ছে বুলেটস। ঠিক আছে, এখানে ক্লিক করবে এই অ্যারোটাতে, বলে দেখবে অনেক বুলেটের সিম্বল আছে। তুমি বন্দুক লাগবে? না, বন্দুক লাগবে, বন্দুক লাগবে? বন্দুক লাগবে না। স্যার এই বুলেটের শর্ট ফর্ম আছে, বুলেটের শর্ট ফর্ম কি বলো? ফিজিক্সের ভাষায় কালো টিকা। আচ্ছা, তো এখানে এলে এসে এই ড্রপ ডাউন অ্যারোটাতে ক্লিক করবে, এই অ্যারোটাকে ড্রপ ডাউন অ্যারো বলে। ঠিক আছে, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে কিছু সিম্বল দেখতে পাচ্ছ, তো এই সিম্বলগুলো তুমি নিতে পারো বুলেট আকারে। অথবা তোমার যদি এগুলো না পছন্দ হয়, ধরো এই সিম্বলগুলো তোমার লাগবে না, মানে এরকম সিম্বল তুমি নেবে না, তুমি চলে যাবে কোথায়? এই যে ডিফাইন নিউ বুলেট, এখানে চলে আসবে। হ্যালো, ডিফাইন নিউ বুলেটে এসে ক্লিক করবে, ক্লিক করার পর এই যে বুলেট ক্যারেক্টার, এখানে কি আছে? সিম্বল, পিকচার, ফন্ট। তুমি এই সিম্বলে ক্লিক করবে, এখানে অনেক সিম্বল আছে, তুমি এগুলো নিতে পারো, এই সিম্বলগুলোকে ব্যবহার করতে পারো। অথবা এখানে সিম্বল কিছু কিছু ফন্ট আছে, ওটা শুধুমাত্র সিম্বলের জন্য। ঠিক আছে, তো ওই ফন্টগুলো বলে দিই। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে, আমার এখানে কিছু এক্সট্রা ফন্ট আছে সিম্বলের জন্য শুধুমাত্র, যেগুলো তোমরা হয়তো মেশিনে পাবে না, শুধুমাত্র আমার এই মেশিনটার জন্য রাখা সিম্বল কিছু ফন্ট। ডিটিপি ডিজাইনের ক্ষেত্রে আমি রেখেছিলাম কিছু সিম্বল ফন্ট। যাই হোক, তোমরা যেটা পাবে এই ওয়েবডিংস, এর মধ্যে কিছু ফন্ট আছে ওয়েবডিংস, ওয়েবডিংসের পর পাবে উইংডিংস। এই অ্যারোটাতে ক্লিক করবে, আবার দেখো উইংডিংস 2, আবার এই অ্যারোটাতে ক্লিক করো উইংডিংস 3। এইরকম ফন্টগুলো আছে যার মধ্যে তোমরা ওই সিম্বলগুলো পেয়ে যেতে পারো। ঠিক আছে, আমি ধরো উইংডিংসে এলাম, এসে কোন ফন্টটা নেওয়া যায়? যে কোনো একটা ফন্ট। ধরো এই ফন্টটা নিলাম, এই সিম্বলটা নিলাম, ফন্ট না সরি সিম্বলটা নিলাম, উইংডিংস ফন্টে এসে এই সিম্বলটা নিলাম, নিয়ে ওকে, আবার ওকে। দেখো ওইটা এলো, আসার পর আমি কিছু একটা টাইপ করলাম, ও নিজে থেকেই পরের লাইনে চলে এলো। ঠিক আছে, এবার ধরো আমাকে পরের পয়েন্টে আসতে হবে, তুমি তখন কি করবে? এন্টার দেবে, এন্টার দিলে দেখো আবার ওই সিম্বলটা চলে এলো। এবার ওই পয়েন্টেরই ধরো দুটো প্যারা হলে কি হয়? আমরা পরের প্যারাগ্রাফে যেতে গেলে আমরা কি করি? এন্টার প্রেস করি, কিন্তু এখানে কিন্তু এখানে এন্টার দিতে দেখো ওই বুলেট সিম্বলটা চলে এলো। তুমি চাচ্ছ যে না, ওই প্যারাটাতে বুলেট সিম্বল আসবে না, মানে ওই লাইনে বুলেট সিম্বল আসবে না, তখন তুমি কি করবে?
শিফট আর এন্টার প্রেস করবে, শিফট এন্টার, হয়েছে? তখন তুমি কি করবে, শিফট আর এন্টার প্রেস করবে। জায়গা পাচ্ছে না, তাই পরের লাইনে চলে আসবে। শিফট এন্টার প্রেস করলে পরের লাইনে চলে এলো, কিন্তু কোনো বুলেটের সিম্বল আসবে না। আবার লিখে যাও, আবার লিখে যাও, আবার এন্টার দাও, বুলেট চলে এলো। বুঝতে পারলাম? এমনি তুমি লিখে যাও, লাইন শেষ হয়ে গেল নিজে লাইন দিয়ে দেবে, বুলেটের কোনো সিম্বলই আসবে না। দেখো লাইন শেষ হয়ে গেল নিজে লাইন দিয়ে দিচ্ছে। কিন্তু দেখা গেল ওই সিম্বলটার মধ্যেই তোমার, ওই পয়েন্টের মধ্যেই তোমার দুটো প্যারা হবে। প্যারা হতে গেলে কি হবে, পরের লাইনে তোমাকে আসতে গেলে একদম এন্টার কি প্রেস করতেই হবে, আর এন্টার কি প্রেস করা মানে তোমার এই বুলেটের সিম্বল আসবে। তখন তুমি কি করবে, শিফট আর এন্টার প্রেস করবে, হয়েছে? শুধু এন্টার দিলে বুলেটের সিম্বল চলে আসবে। এবার বুলেট তুলতে গেলে যেখান থেকে নিয়েছিলে, এই যে এই জায়গাটা, এখানে আবার ক্লিক করলে বুলেটটা উঠে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ, আচ্ছা। এবার বুলেটের পর কি আছে, নাম্বারিং। ধরো তুমি কখনো কখনো তো আমার শুধু সিম্বল দিয়ে হয় না, 1 2 3 4 করে আমি পয়েন্টগুলো দিতে থাকি, তাই না? 1 2 3 4 করে পয়েন্টগুলো দিই, তো কখনো কখনো এই সিম্বল না দিয়ে, তো সেক্ষেত্রে কি হবে, এই নাম্বারিংটা তুমি ব্যবহার করতে পারো। বুলেটের পাশেই পাবে নাম্বারিং। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পর এখানে কিছু স্টাইল আছে, তুমি এগুলো নিয়ে নিতে পারো, এই স্টাইলগুলো বাছতে পারো, অথবা ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট এখানে আসবে। ঠিক আছে, ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট এখানে আসবে। এখানে আসার পর এই যে নাম্বার স্টাইল, এই জায়গায় এলে, এই জায়গায় এসে এখান থেকে ধরো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো লিখবো, এটা নিলাম, দিয়ে ওকে। দেখো ফার্স্ট এসে গেল, এখানে আমি কিছু একটা লিখলাম, দেখো ফার্স্ট চলে এলো। এখানে কিছু একটা আমি লিখলাম, আবার এন্টার দিলাম, সেকেন্ড চলে এলো। ঠিক আছে, এরকম ভাবে করতে পারো, অথবা যে কোনো স্টাইল, ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটস, ধরো এই রোমান এইটা নিলাম। আচ্ছা, হলো, এখানে কিছু লিখলাম, এন্টার, 2 চলে এলো, শিফট এন্টার, পরের লাইনে চলে এলাম, শিফট এন্টার, শিফট এন্টার, আবার শুধু এন্টার দিলাম, 3 চলে এলো। বুঝতে পারলাম? এইটা হচ্ছে নাম্বারিং। আচ্ছা, তারপর হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এইটার কাজ কিন্তু ভীষণ রকম হয়, এইটার কাজ ভীষণ রকম হয়। এখানে তো দেখলাম আমরা একটা সিরিজ, যখন একাধিক সিরিজ থাকবে, যখন একাধিক সিরিজ, ধরো এরকম থাকে না, ধরো একের এর দাগের প্রশ্ন, একের বির দাগের প্রশ্ন, একের সির দাগের প্রশ্ন, তখন কিন্তু দুটো সিরিজ চলছে। আবার 2 এর দাগের প্রশ্ন, 2 বির দাগের প্রশ্ন, 2 সির দাগের প্রশ্ন থাকে না। যখন একাধিক লেভেল থাকে তখন কিন্তু আমাকে মাল্টি লেভেল লিস্ট নিয়ে কাজ করতে হয়। বুঝতে পারলাম? আচ্ছা, তোমাদের একটু কাছে বই যদি থাকে, বইটা একটু খুলবে, তাহলে দেখতে পাবে, বুঝতে পারবে। বইটা আনছি না।
আচ্ছা, তোমাদের বইটা যেটা আছে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পেয়েছো মনে হয় সবাই, কিছু কিছু হয়তো পাইনি কেউ। পেজ নাম্বার 82 এর সি এর দাগে দেখবে একটা কাজ আছে। ওই যে আছে না, এ সফটওয়্যার আবার দুটো ভাগ, একটা ভাগ ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আছে, সি, জাভা, আবার তার আবার ভাগ আছে অ্যাপ্লিকেশন, অ্যাপলেট। আবার বি এর দাগে আছে প্যাকেজের মধ্যে কি কি আছে, ফক্স প্রো, মাইক্রোসফট অফিস। আবার বিয়ের দাগে হার্ডওয়্যারের দুটো ভাগ, প্রিন্টার, মনিটর। 82 পেজ। ওই যে কাজটা, ওটা কিন্তু ওই মাল্টি লেভেল লিস্ট নিয়ে কাজ। কেমন হবে দেখো, প্রথম যে লেভেলটা আছে, প্রথম লেভেলে কি আছে, ক্যাপিটাল এ বি। তুমি মাল্টি লেভেল লিস্ট এখানে এলে, আসার পর আচ্ছা এখানে কতগুলো লিস্ট সেট করা, মানে আমি নিতে পারি, কতগুলো লেভেল নিতে পারি, 9টা লেভেল, ম্যাক্সিমাম 9টা লেভেল পর্যন্ত নেওয়া যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম তুমি 9টা লেভেল পর্যন্ত নিতে পারো। এবার তুমি ধরো চাচ্ছ ক্যাপিটাল এ থেকে শুরু করবো না, ক্যাপিটাল বি থেকে শুরু করব, হ্যাঁ সেটাও করা যায়। এই যে মোর আছে, মোরটাতে ক্লিক করবে। ধরো আচ্ছা আগে আমি এটা সেট করি, তারপর বুঝতে পারবো। মাল্টি লেভেল লিস্টে এলাম, ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্ট, এখানে এলাম। কোথায় আসবো, মাল্টি লেভেল লিস্ট, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে। ক্লিক করার পর ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্ট, এখানে ক্লিক করলে, ক্লিক করার পর এই দেখো 1 থেকে 9 পর্যন্ত সাজানো আছে, এটা হচ্ছে লেভেল নাম্বার। তো প্রথম আমি 1 নম্বর লেভেলে এলাম। প্রথম 1 নম্বর লেভেলে কি আছে, ক্যাপিটাল এ বি, এগুলো হচ্ছে 1 নম্বর লেভেলে আছে। তোমার মানে বইটাতে যে কাজটা দেওয়া আছে সেই কাজটার কথা বলছি। তো তুমি কি করবে, এই যে নাম্বার স্টাইল ফর দিস লেভেল, এখানে কি করবে, ক্যাপিটাল এ বি সি বাছবে। হয়েছে? এবার ধরো তোমার মনে হলো যে না আমি ক্যাপিটাল এ থেকে শুরু করবো না, ক্যাপিটাল বি থেকে শুরু করব, তাহলে মোর যেটা আছে, মোরে ক্লিক করবে। এই যে স্টার্ট অ্যাট এ আছে, এটাকে বি করে দেবে, স্টার্ট অ্যাট এটাকে বি করে দেবে। ঠিক আছে, যদি বি থেকে শুরু করতে চাও, আমার বি থেকে শুরু নেই, আমার এ থেকে শুরু আছে, তাহলে আমার এটাই থাক, অসুবিধা নেই। হয়েছে? এবার 2 নম্বর লেভেলে এলাম। 2 নম্বর লেভেলে কি আছে, স্মল এবিসি, এখানে এই স্মল এবিসি এটা নিলাম। 3 নম্বর লেভেলে দেখবো একটা হাতের চিহ্ন আছে, বুলেট। 3 নম্বর লেভেলে ক্লিক করলাম, কিন্তু এখানে তো এই যে নাম্বার স্টাইল ফর দিস লেভেল, এখানে তুমি কোনো বুলেটের সিম্বল নাও পেতে পারো, নাও থাকতে পারে। ঠিক আছে, তখন কি করবে, এই যে নিউ বুলেট, এই নিউ বুলেট এখানে আসবে। আসার পর ওই যে সিম্বল ফন্টগুলো বললাম না, ওই ফন্টগুলোতে যাবে, ওয়েবডিংস, উইন্ডিংস, সিম্বল, এই ফন্টগুলো আছে। এখানে ধরো আমি উইন্ডিংস এলাম, এই যে এইটা, এখানে ক্লিক করলাম, দিয়ে ওকে। দেখো এই হাতের যে সিম্বলটা, ওটা অ্যাড হয়ে গেল। 4 নম্বর লেভেলটাতে ক্লিক করলাম, ওখানেও একটা সিম্বল আছে, এই যে নাম্বার স্টাইল ফর দিস লেভেল, এখানে এলাম, এসে নিউ বুলেট, এখানে সিম্বলটা খুঁজতে হবে, আছে ওয়েবডিংস বা উইন্ডিংসে আছে, আমি এখানে রিসেন্টলি ইউজ সিম্বল, এখানে এলাম, ওকে। আচ্ছা 4 নম্বরে তাহলে ক্লিক করলাম, ক্লিক করে নাম্বার স্টাইল ফর দিস লেভেল, এখানে এলাম, এসে নিউ বুলেটে এলাম, দিয়ে যেটা পেলাম ওকে করলাম। তাহলে আমার 4টে লেভেল কমপ্লিট হয়ে গেল, তাই তো? এবার আমি ওকে করে দিলাম, দেখো ক্যাপিটাল এ চলে এলো, ফার্স্ট লেভেলটা চলে এলো। এবার আমি এখানে সফটওয়্যার লিখলাম। এবার যদি কোনো কিছু না লেখো, ধরো ওই লেভেলটাকে, মানে ওই লাইনটাকে তুমি ব্ল্যাঙ্ক দেবে, দিয়ে পরের লেভেলে আসবে, তাহলে কি করবে, একটা স্পেস দিয়ে এন্টার দেবে পরের লাইনে আসতে গেলে। একটা স্পেস না দিলে কি সমস্যা হবে সেটা তুমি বুঝতে পারবে। দেখো বা আমি কেন বলছি যে একটা স্পেস দিয়ে পরের লাইনে আসবে। ধরো এই লাইনটাতে কিচ্ছু নেই, কিছু লেখা হবে না, জাস্ট একটা স্পেস দিয়ে এন্টার দেবে। কেমন? জাস্ট একটা স্পেস দিয়ে এন্টার দেবে। আর যদি কোনো লেখা থাকে লিখবে সফটওয়্যার, লিখলাম, দিয়ে এন্টার দিলাম। এবার তো আমার ক্যাপিটালে চাই না, এবার আমাকে ওখানে ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, মানে পরের লেভেলটাতে আসতে হবে, রাইট সাইডের লেভেলে। রাইট সাইড লেভেলে আসতে গেলে কি প্রেস করতে হবে, ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করতে দেখো রাইট সাইডে, মানে ওর পরের যে লেভেলটা ছিল, লেভেল 2, ওখানে চলে এলো। ওখানে কি আছে, ল্যাঙ্গুয়েজ।
এন্টার দিলাম, বি চলে এলো। ঠিক আছে, ধরো আমার বি এর প্রয়োজন নেই, আবার আমি কি করব, লেভেল 3 তে চলে যাব। ট্যাব প্রেস করো, লেভেল 3, এখানে আমি ক্যাপিটাল সি দিলাম। পরের লাইনে আসবো, এন্টার, এখানে জাভা। ধরো কিছু লেখা নেই, ধরো এই লাইনটা ব্ল্যাঙ্ক থাকবে, তুমি ব্ল্যাঙ্ক রাখতে চাচ্ছ, তা আমি কি করব, পরের লাইনে আসার জন্য এন্টার প্রেস করব। কিন্তু এন্টার প্রেস করতে কি হলো, আগের লেভেলে ফিরে গেল। ওই জন্যই বললাম যদি ওটা ব্ল্যাঙ্ক রাখতে হয় একটা স্পেস দিয়ে এন্টার দাও। ঠিক আছে, বুঝতে পারলাম? জাভা লিখলাম, এন্টার দিলাম। এবার আমাকে লেভেল 4 এ আসতে হবে, ট্যাব প্রেস করো, এই সিম্বলটা, অ্যাপ্লিকেশন, এন্টার দাও, পরের লাইনে এলাম। আচ্ছা, এইবার দেখবে আমাকে আবার লেভেল 3 তে, লেভেল তোমার 2 তে ফিরে আসতে হবে, মানে স্মল বি এ আসতে হবে। তাহলে কি করব, আমি তো লেভেলগুলো বাড়ানোর জন্য ট্যাব প্রেস করতে করতে যাচ্ছিলাম, লেভেলগুলো বাড়ছিল। লেভেলগুলো কমানোর জন্য কি করব, এন্টার প্রেস করবে, কোনো কিছু না কি প্রেস করে, স্পেস স্পেস কোনো কিছু দেবে না, জাস্ট এন্টার। এন্টার হয়েছে, আগের লেভেলগুলোতে আবার ফিরে যাবে। প্যাকেজ, এন্টার দিলাম, পরের লাইনে এলাম। আচ্ছা, এবার লেভেলটাকে বাড়াবো, তাহলে কি করতে হবে, আমাকে ট্যাব প্রেস করতে হবে। লেভেলটা কমাতে গেলে আমাকে এন্টার প্রেস করতে করতে আসতে হবে, লেভেলটা বাড়াতে গেলে আমাকে ট্যাব প্রেস করতে করতে যেতে হবে। ঠিক আছে, হলো, এন্টার দিলাম। ধরো এবার আমি ক্যাপিটাল বি তে চলে আসবো, মানে লেভেল 1 নম্বর লেভেল আবার ফিরে আসবো, তাহলে কি করবে, এন্টার, এন্টার, আবার 1 নম্বর লেভেলে চলে এলাম। বুঝতে পারলাম? আচ্ছা, এই হার্ডওয়্যারে আবার দুটো ভাগ, এখানে আবার স্মল এতে আসতে হবে, মানে 2 নম্বর লেভেলে আসতে হবে, তাহলে আবার ট্যাব প্রেস করতে হবে। লেভেল বাড়াতে গেলে ট্যাব, লেভেল কমাতে গেলে এন্টার। প্রিন্টার, ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এবার আগের দিন কেমন ভাবে সেভ করবে সেটা কিন্তু আমি বলিনি, কিন্তু ফোল্ডার তৈরি করে দেখিয়ে দিয়েছিলাম, তাই না? ফোল্ডারের মধ্যে তোমরা পেন্ট ফাইলগুলোকেও সেভ করছিলে, তাই তো? এটাকে সেভ করবে কেমন ভাবে, তোমার কাছে 3টে উপায় আছে। একটা তো তুমি অফিস বাটনে এসে সেভে ক্লিক করতে পারো, অথবা এই যে কুইক অ্যাক্সেস টুল বার, এখানে সেভটা দেখতে পাচ্ছ, এই যে সেভের যে এই যে সেভ বলে যে টুলটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে পারো, অথবা সিটিআরএল আর এস প্রেস করতে পারো। হলো, হয় এই অফিস বাটনে এসে সেভে ক্লিক করবে, অথবা এই কুইক অ্যাক্সেস টুলবারে এসে সেভে ক্লিক করবে, অথবা সিটিআরএল প্লাস এস দেবে। কেমন? এবার তোমার ফোল্ডার লোকেশনটা, ফোল্ডারটা কোথায় বানিয়েছিলে আগের দিন, মনে হয় আমি লোকাল ডিস্ক ডিতে বানিয়েছিলাম। এই যে এখান থেকে লোকেশনটা খুঁজবে, লোকাল ডিস্ক ডি কি নামে একটা বানিয়েছিলাম, এই মুহূর্তে মনে নেই। এটাকে ধরে নামাও, এখানে একটু কোনো ফোল্ডার বানানো, কেমনভাবে বানাবো সেটা তো দেখেছি। ধরো কোনো একটা ফোল্ডার, এখানে
ধরো এই যে ব্যাংক বলে ফোল্ডার আছে, এই ফোল্ডারে ডাবল ক্লিক করলাম, ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এবার এখানে ফাইলের নামটা তোমাকে দিতে হবে। ফাইলের নাম ধরো দিলাম সেকেন্ড ক্লাস, হলো। দিয়ে এই যে আমার ছবিটার নিচে এখানে সেভ পাবে। বা এন্টার প্রেস করে দেবে। হ্যাঁ, এন্টার প্রেস করে দিলে হয়ে গেল। হয়েছে, বুঝতে পারলাম। আচ্ছা, সেভ আর সেভ অ্যাজের মধ্যে পার্থক্য কি আমি বলেছিলাম? পার্থক্যটা কি? সেভ আর সেভ অ্যাজের মধ্যে পার্থক্যটা কি? ধরো এই ফাইলটাকে, এটাকে তো আমি ওই ফোল্ডারটার মধ্যে সেভ করে রেখেছি। কি যেন ফোল্ডারটার নাম ছিল? ব্যাংক নাকি একটা নাম? সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস না, না, সেকেন্ড ক্লাস ফাইলটার নাম, ওয়ার্ড ফাইলটার নাম। এই তো দেখো, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ধরো ওই মাই কম্পিউটার কোথায়, কম্পিউটার ডাবল ক্লিক করলাম, এর লোকাল ডিস্ক ডিতে গেলাম, এখানে এই যে ব্যাংক, এখানে ডাবল ক্লিক করলাম, এই যে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস হচ্ছে ফাইলটার নাম। যে ফোল্ডারের মধ্যে রেখেছি ওটা ছিল কি ব্যাংক বলে, এই যে ফোল্ডারটা, এখানে ডাবল ক্লিক করলাম, এই যে পেলাম। তাহলে ওই লোকাল ডিস্ক ডি এর মধ্যে ব্যাংক বলে যে ফোল্ডারটা ছিল তার মধ্যে আমি সেকেন্ড ক্লাস নামে, সেকেন্ড ক্লাস, হ্যাঁ সেকেন্ড ক্লাস নামে এই ফাইলটাকে সেভ রেখেছি। এবার এই ফাইলটাকে ধরো আমি ডেস্কটপে রাখবো, এই ওয়ার্ড ফাইলটাকে, কিন্তু অন্য কোনো নামে। ঠিক আছে? একই ফাইল দু জায়গায়, ওখানে আছে আবার আমার ডেস্কটপেও আছে। তো সেক্ষেত্রে আমি কি করব, অফিস বাটন, সেভ অ্যাজ, ধর এখান থেকে আমি বাছলাম, কোথায় গেল, ডেস্কটপ, ফাইলের নাম দিলাম ধরো কপি ফাইল, দিয়ে সেভ করে দিই। হয়েছে? এবার কপি ফাইলটা কোথায়? এই যে কপি ফাইল, এই যে ডাবল ক্লিক করো, মানে আমার লোকাল ডিস্ক ডি এর মধ্যেও আছে আবার এখানেও আছে। ঠিক আছে? একই ফাইলকে আমি দু জায়গায়, মানে অন্য কোনো লোকেশনে অন্য কোনো নামে সেভ করতে পারি, সেভ অ্যাজ ব্যবহার করে। বুঝতে পারলাম? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত হলো। আগের দিন তাহলে থিওরিটা অফলাইনেই হবে, থিওরি প্র্যাকটিক্যাল সবগুলোই হবে। আগের ক্লাস, হ্যাঁ বলো। স্যার বলছি, আপনি তো বললেন যে সেভের তিনটে অপশন, তো একটা তো সেভ করে, আর একটা কন্ট্রোল প্লাস এস প্রেস করে, আর একটা স্যার এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এই যে সেভ, একটাই অফিস বাটনে আসবে, অফিস বাটনে আসার পর এই যে সেভটা পাবে, তাই তো? আরেকটা সিটিআরএল এস ধরলে সেভ হবে দুটো। হ্যাঁ, আর এই যে একটা কুইক অ্যাক্সেস টুলবার, এই যে সেভ, অফিস বাটনে ক্লিক না করে এখানে, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে? এই তিন রকম। ঠিক আছে। ওকে, তাহলে চলো আজকে এই পর্যন্ত থাক। তোমাদের তাহলে